নমস্কার, আমি বিলেতের বং এসে গেছি আজ নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে ইনসোমনিয়া, অর্থাৎ ঘুম না হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারে আজকে কথা বলবো। তো ঘুম না হওয়ার যে প্রবলেমটা, সেটা তো বিভিন্নভাবে দেখা যেতে পারে। একটা, যে দেরি করে ঘুম আসে অনেকের, সময় মতন ঘুম আসে না, বিছানাতে অনেকক্ষণ শুয়ে থাকার পর ঘুম আসে, সেটা একটা প্রবলেম, সে নিয়ে কথা বলবো। সেকেন্ড যেটা হতে পারে, দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে ঘুম হচ্ছে কিন্তু সকালে উঠে খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে যেন ঘুমটা ঠিক করে হয়নি। আর থার্ড হচ্ছে যে রাত্রিবেলাতে ঘুম টুম ভেঙে যাচ্ছে, তো একাধিকবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম থেকে উঠতে হচ্ছে, তো সেটাও একটা স্লিপ প্রবলেম। তো এই তিনটে জিনিসের ব্যাপারে কেন হচ্ছে এবং সেই বিষয়ে আমরা কি করতে পারি, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যেটা বলতে চাই যে দেখুন, আজকে তো আমরা সব জায়গাতে শুনি যে 8 ঘন্টা করে ঘুমানোটা খুব প্রয়োজনীয়। ডাক্তাররা বলে থাকেন বা বিভিন্ন জায়গাতে আমরা সেটা শুনেছি, সবাই জানি। কিন্তু এটা কিন্তু একটা কোনো নির্ধারিত নিয়ম নয় বলে আমি মনে করি যে 8 ঘন্টাই ঘুমোতে হবে, তার থেকে কম মানে বাজে, তার থেকে বেশি মানেও ঠিক আছে, ভালো, তা নয়। আমার যেটা মনে হয় বা আমি যেটা রিসার্চ করে দেখেছি, যে 8 ঘন্টা হচ্ছে ম্যাক্সিমাম। মানে কেউ যদি 8 ঘন্টারও বেশি ঘুমোতে হচ্ছে কাউকে, 10 ঘন্টা 12 ঘন্টা, তার মানে কিন্তু সে সুস্থ নয়, তার কিছু একটা ডেফিসিয়েন্সি আছে বা কিছু একটা প্রবলেম আছে। কারণ 8 ঘন্টাটা যথেষ্ট। যদি না সে অসুস্থ হয় ভিতর থেকে, তাহলে অবশ্য ব্যাপারটা আলাদা, শরীর খারাপ হয়েছে তখন তো বেশি, জ্বর ফর হলেও তো তখন বেশি ঘুমোতে হয়। কিন্তু সুস্থ মানুষের জন্য 8 ঘন্টার বেশি ঘুম একেবারেই দরকার নেই, ওটা হচ্ছে ম্যাক্সিমাম। অনেকে 5-6 ঘন্টা ঘুমেও তাদের যথেষ্ট। সুতরাং যেটা বলতে চাইছি, যে অনেকে ধরুন 6 ঘন্টা ঘুমোতে পারেন, কাজের কারণে ব্যস্ত থাকেন সারাদিন বা অন্যান্য কারণে, এবং তাদের গিলটি মনে হয় যে আমি তো মাত্র 6 ঘন্টা ঘুম পাচ্ছি, আমার 6 ঘন্টা করে আমি মাত্র ঘুমোতে পারছি, তাহলে এটা বোধহয় ঠিক না, কারণ সবাই তো বলছেন যে 8 ঘন্টা করে ঘুমানোটা খুব প্রয়োজন। আমি যেটা বলতে চাই সেটা ভুল। এটা নয় যে কেউ যদি 8 ঘন্টার কম ঘুমোচ্ছেন তাহলে সেটা একটা বাজে ব্যাপার। যদি আপনার কোনো অসুবিধে না হচ্ছে, সারাদিন আপনার শরীরে এনার্জি আছে, সকালবেলা ঘুম থেকে মনে হচ্ছে না যে টায়ার্ড, সব কিছুই নর্মাল চলছে, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য 6 ঘন্টাটাই যথেষ্ট। তো চাপ নেবেন না যে কেন 8 ঘন্টা ঘুম হচ্ছে না, এটা একটা ভালো হচ্ছে না, সেই থেকে বরঞ্চ কিন্তু প্রবলেম হতে পারে, এমনকি ঘুমেরও প্রবলেম হতে পারে ফিউচারে গিয়ে। তখন হয়তো দেখবেন যে 6 ঘন্টা আপনি ঘুমোতেই পারছেন না, ওই 3-4 ঘন্টা ঘুম হচ্ছে, বাকি সময়টা অসুবিধা হচ্ছে। তো চাপ নেবেন না। যাই হোক, এবার চলে আসি যে কি কি কারণে ঘুমের ব্যাঘাত ঘটে বা স্লিপ রিলেটেড ইনসোমনিয়া প্রবলেমটা হয়। নানান রকম প্রবলেমে হয়, সাইকোলজিক্যাল প্রবলেমে হতে পারে, স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এইসব ব্যাপারগুলো থাকে। এক্সারসাইজ সারাদিনে কতটা হচ্ছে না হচ্ছে, হাঁটা চলা কতটা হচ্ছে না হচ্ছে, তার উপরেও সেটা ডিপেন্ড করে। কিভাবে শুচ্ছি তার উপর ডিপেন্ড করে, খাওয়া দাওয়া, নিউট্রিশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমি এক একটা করে এগুলো ব্যাপারে কথা বলবো আজকে। তো প্রথমে যেটা বলতে চাই যে ঘুমের ব্যাপারে বা শোয়ার ব্যাপারে যে নিয়মানুবর্তিতা, অর্থাৎ রেগুলারিটি, এটা খুব ইম্পর্টেন্ট ভালো গুড কোয়ালিটি স্লিপের জন্য। আপনি যদি রোজ 11টার সময় শুতে যান, ঘুমোতে যান, তাহলে রোজ ওই সময়টা মেনটেন করুন, পালন করুন, যে 11টার সময়তেই আমি শুতে যাব। একদিন 8টার সময় চলে গেলেন, একদিন রাত্রির 1টার সময় শুতে গেলেন, এটা ঠিক না। উইকডে, উইকেন্ড, সব দিনেই একটা পার্টিকুলার টাইম মেনটেন করুন। সেটা 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু তার বেশি করা উচিত না। একটা নিয়মানুত মেনটেন করলে, একটা ডিসিপ্লিন মেনটেন করলে কিন্তু বডি ক্লক, যেটা বডির ভেতরে একটা নিজস্ব একটা ক্লকের মতন একটা ব্যাপার থাকে, তো সেটা তখন বডি ভালোভাবে বুঝে নেয় এবং অ্যাডজাস্ট করে নেয়। এবং একই সময় যদি শুতে যান, তাহলে কিন্তু ঘুমটাও মোটামুটি সাধারণত একই সময়তেই ভাঙবে। যখন আপনার শরীরের সম্পূর্ণভাবে রেস্ট হয়ে গেছে, তখন কিন্তু শরীর নিজেই ঘুম ভাঙিয়ে দেবে আপনার, এবং আপনি সুস্থ ফিল করবেন, সকালে উঠে ফ্রেশ ফিল করবেন। তো সঠিক টাইমে শুতে যাওয়া। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে, যেটা একটা রিসার্চ করে দেখা গেছে, যে যদিও আপনি একই সময় শুতে যাচ্ছেন, ধরুন রাত্রির 1টার সময় শুতে যান প্রতিদিনই, সেটা একদিকে যেরকম ভালো যে আপনি একটা পার্টিকুলার টাইমে শুতে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে মাঝরাতের পর 12টার পরের ঘুমের ভ্যালু কিন্তু কমে যায়। অর্থাৎ রাত্রির 12টার আগে শুতে যাওয়া উচিত। আইডিয়ালি এই যে সার্কেডিয়ান রিদম হয় একটা, প্রতিটা মানুষেরই একটা পার্টিকুলার নিয়ম হয়, পার্টিকুলার 90 মিনিট অন্তর অন্তর ঘুমের একটা সাইকেল চলতে থাকে। তো দেখা গেছে বেশিরভাগ মানুষেরই
এই রাত 8:30 থেকে 10:30টার মধ্যে সার্কেডিয়ান রিদম চালু হয়ে যায়। তো কারোর হয়তো 8:30টায় চালু হয়, কারোর 10:30টায় চালু হয়। তো সেটা কি করে বুঝবেন? ধরুন আপনি যে কোনো একটা কিছু কাজ টাজ করছেন, একটু যেন মনে হলো ঘুম ঘুম পাচ্ছে, ধরুন রাত্রি 10টার সময়, তখন আপনার ফার্স্ট সার্কেডিয়ান রিদম চালু হয়েছে। তো চেষ্টা করুন বুঝতে যে আপনার শরীরে সেই রিদমটা কোন সময় স্টার্ট হচ্ছে। যদি আপনার 10টায় স্টার্ট হয়, তাহলে কিন্তু আপনার ওই 11টা বা 12টা বা 1টার সময় শুতে যাচ্ছেন, ইভেন ইফ ইট ইজ রেগুলার, সেটা আপনার জন্য ঠিক না। চেষ্টা করতে হবে এই ফার্স্ট সার্কেডিয়ান রিদমেই ঘুমোতে চলে যেতে। তা না হলে যেটা হবে যে আপনি গুড কোয়ালিটি স্লিপ ফার্স্ট যে রিদমটা সেটা মিস করে যাচ্ছেন, এবং হয়তো আপনার নেক্সট রিদমটা 1.5 ঘন্টা পরে 10:30 যদি চালু হয়ে থাকে, হয়তো সেটা 12টার সময়তে আসবে, কিন্তু আপনি শুতে গেলেন 11টার সময়। তো এই 11টা থেকে 12টার মধ্যে কিন্তু আপনার ভালোভাবে ঘুমটা আসবে না। তো আপনার মনে হবে আমার অসুবিধা হচ্ছে, কেন ঘুম আসছে না? কারণ আপনি ফার্স্ট সার্কেডিয়ান রিদমটা মিস করে গেছেন 10:30টার সময়, যেটা আপনার চালু হয়েছিল। এটা বুঝতে হবে, নিজেকে লক্ষ্য করে বুঝতে হবে, অবজার্ভ করে নিজের বডিকে, নিজের মাথার ভেতরে কি হচ্ছে, শরীরের ভেতরে শরীর আপনাকে কি সিগন্যাল দিচ্ছে, সেটা একটা বোঝার ব্যাপার আছে। তাহলে প্রথম পয়েন্ট গেল হচ্ছে সার্কেডিয়ান রিদম এবং একটা সঠিক নিয়ম করে শুতে যাওয়া। দৃষ্টান্তস্বরূপ রাত্রি 12টার আগেই শুতে যাওয়ার অভ্যেস করা। সেকেন্ড হচ্ছে হজম, ডাইজেশন প্রক্রিয়া, তো যেটা একদম করা উচিত না সেটা হচ্ছে যে ভরপেট খেয়ে তারপর সাথে সাথে শুতে যাওয়া, ঘুমোতে যাওয়া। অন্তত আপনাকে একটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপ দিতে হবে। মানে যদি এটা হয় যে আপনি রাত্রি 10টার সময় শুতে যাবেন, তাহলে কিন্তু আপনাকে 8:30টার মধ্যেই ডিনার কমপ্লিট করে নিতে হবে। এইটা খেয়াল রাখতে হবে, কারণ যখন ডাইজেশন হচ্ছে তখন ম্যাক্সিমাম ব্লাড পেটের মধ্যে চলে যাচ্ছে, স্টামাকে চলে যাচ্ছে সেখানে সেটাকে করার জন্য। তো ন্যাচারালি বডি তখন নানা রকম সিগন্যাল যেগুলো দেয় ঘুমের জন্য, যেসব সিগন্যাল বা এনজাইমস বা হরমোনস যেগুলো বেরোয়, মেলাটোনিন ইত্যাদি অন্যান্য, সেগুলো তখন বেরোয় না যতক্ষণ না ডাইজেশনটা, একটা ফার্স্ট 1 আওয়ার or 2 আওয়ার্স অফ ডাইজেশনটা কমপ্লিট হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে খাওয়া দাওয়া। এখন এই ডিনার যে আপনি খাচ্ছেন সেটা যদি খুব বেশি প্রোটিন থাকে, খুব বেশি সুগার থাকে, বা খুব বেশি মশলা থাকে, ঝাল থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আবার ঘুমের তাতে অসুবিধে হয়, স্মুথলি সেটা হবে না। খুব বেশি রসুন, খুব বেশি পেঁয়াজ, বা রাত্রিবেলাতে খুব মশলা দিয়ে মাংস টাংস খাওয়া, এইগুলো কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায়। তো তাহলে এটাই দাঁড়ালো যে খাবারের ব্যাপারে, খাবার খাবার পরে অনেকটা সময় দিতে হবে শুতে যাবার আগে। আর সেকেন্ড, ডিনারটা খুব বেশি হেভি, খুব বেশি প্রোটিন বা খুব বেশি মিষ্টি ইত্যাদি কার্বোহাইড্রেট খুব বেশি করে খাওয়াটা চলবে না। ফ্যাটস খেতে পারেন, ফ্যাটি খাবার খেতে পারেন ডিনারে, কোনো অসুবিধা নেই। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে লাইট, অর্থাৎ হোয়াইট লাইট বা ব্লু লাইট। এটা খুবই বাজে ঘুমের জন্যে। তো অনেকের বাড়িতে টিউব লাইট জ্বালিয়ে, ঘরের মধ্যে টিউব লাইট জ্বালানো থাকে, এবং সেই ঘরেই ঘুমোতে যাওয়া হয়, 1 নম্বর। সেকেন্ড যেটা হয় যে মোবাইল দেখতে দেখতে রাত্রে শুয়ে মোবাইল দেখার যে অভ্যেস, বা ল্যাপটপ কম্পিউটার যদি কাজ টাজ করতে হয় রাত্রে ঘুমের আগে, সেটা দেখে, স্ক্রিন দেখে বা টিভি, এইগুলো দেখে আশা করা যে ঘুমে এসে যাবে শুয়ে থাকতে থাকতে, এটা কিন্তু ভুল। এটা শুধুমাত্র যে ঘুমের ব্যাঘাত ঘটায় তাই না, এর নানান রকম নেগেটিভ এফেক্ট হয় শরীরের ওপর। তো এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং 1 নম্বর যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে টিউবলাইটের বদলে, এই আগেকার দিনের যে নর্মাল যে বাল্ব যেগুলো হতো, আগেকার দিনে টিউবলাইটের আগে তো বাল্বই সব বাড়িতেই থাকতো, এখন অনেক বাড়িতে টিউব ইউজ হয়, হোয়াইট লাইট যেটা। তো এই যেটা হলদেটে ধরনের যে আলো যেগুলো দেয় আর কি, সাধারণ বাল্ব, সেই ধরনের আলো ইউজ করুন বাড়িতে। ইনফ্যাক্ট এখানে ইউকেতে, ইংল্যান্ডে কিন্তু 90% বাড়িতে তাই, এখানে কিন্তু টিউব লাইট ইউজই হয় না, ওই একটা কারণেই। কারণ এটা অনেকদিন আগেই রিসার্চ করে দেখা গেছে যে ইয়েলো লাইট বা রেড লাইট যেগুলো, সেগুলো কিন্তু ঘুমের জন্য অনেক বেটার কম্পেয়ার টু হোয়াইট লাইট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই স্ক্রিনেও কিন্তু ব্লু লাইট এমিট হয়। যে কোনো মোবাইল থেকে রাত্রিবেলা লক্ষ্য করে দেখবেন একটা সাদা ব্লুইশ হোয়াইট লাইটটা বেরোয়। তো এটা আবার একই ব্যাপার, ঘুমের জন্য খুবই বাজে জিনিস। তো কিছু কিছু অ্যাপ হয়, বেশিরভাগ মোবাইলেই সেটা সম্ভব, সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইম যদি আপনি দিয়ে যান, যে রাত্রির 9টার পরে বা 8টার পরে, অটোমেটিক ওই মোবাইলের লাইটের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই হোয়াইট বা ব্লুইশ থেকে রেডিশ বা অরেঞ্জিশ, ইয়েলোইশ এরকম একটা রঙ হয়ে যায়। আমার মোবাইলে, আইপ্যাডে সেগুলো করা আছে।
তো সেই একটা সেটিংসে কি একটা চেঞ্জ করে দিতে হয়। তো এটা করলেও কিন্তু আপনার হোয়াইট লাইট থেকে যেটা ব্যাঘাত ঘটছে সেটাকে আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে পারবেন। ফোর্থ হচ্ছে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি। এখন এই নিয়ে বিভিন্ন মতামত আছে যে খুব বেশি এক্সারসাইজ করা, মানে এক্সারসাইজ যদি করা হয় তাহলে সেটা ঘুমের জন্য ভালো না খারাপ। ওয়েল, যদি সারাদিন মানুষ যদি পারিশ্রমিক সারাদিন যদি মানুষ পরিশ্রম করেন, সেটা গার্ডেনে বাগানে হোক বা অন্যান্য বিভিন্ন কাজ করে হোক বা 1 ঘন্টা জগিং করে ওয়াকিং করে হোক, তাহলে ডেফিনেটলি ঘুম আসার সম্ভাবনাটা বেড়ে যায়। কিন্তু এই এক্সারসাইজ সন্ধেবেলাতে করা উচিত না, ঘুমের 3-4 ঘন্টার মধ্যে করা উচিত না। সকালে বা দুপুরবেলাতে এই এক্সারসাইজ যদি করা হয়, হাঁটা চলা যাই হোক না কেন, তাহলে সেটা ভালো। ঘুমের 3-4 ঘন্টার মধ্যে এক্সারসাইজ করলে বডি অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন আবার ঘুম আসতে অসুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে অনেকে ইয়াং বয়সে হয়তো খুব অ্যাক্টিভ ছিলেন, অ্যাথলিট ছিলেন, খেলাধুলো করতেন, তো তাদের কি হয়, সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যায় এবং মাইটোকন্ড্রিয়াগুলো বড় হয়ে যায়, তো পরে সেগুলো ছোট হয় না। তো ন্যাচারালি তাদের ভেতরে এই এনার্জিটা মেনটেন করা, কন্ট্রোল করা তাদের ডিফিকাল্ট। যদি না তারা হাঁটা চলা হোক বা জগিং ওয়াকিং যাই হোক না কেন, কিছু একটা করে সেই এনার্জিটাকে তারা বার করছেন, তা না হলেই ভেতরে ভেতরে এনার্জিটা থেকে যায় এবং সেটা আবার সেই একই ব্যাপার ঘুমেতে ব্যাঘাত দেয়। কারণ পিসফুল মাইন্ডে বডি যে সুইচ অফ করে দেয় ঘুমের আগে, সেটা তখন বডি করতে পারে না অতিরিক্ত এনার্জির জন্য। তো যার জন্য এই এনার্জিটাকে খরচ করতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি ব্যাপারে যেটা বললাম আর কি, যে ঘুমের সাথে অ্যাক্টিভিটি কিভাবে রিলেটেড। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘরের টেম্পারেচার। খুব যদি গরম থাকে ঘরের ভেতরে তাহলে কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটবে। তো বডি আইডিয়ালি চায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড এনভায়রনমেন্টটাতে। তো সেটা তো এসি টেসি থাকলে খুবই সুবিধে, ব্যাপারটাতে কোনো অসুবিধা নেই, বা ঠান্ডা দেশে থাকলে কোনো অসুবিধে নেই। কিন্তু গরম দেশে এসি যদি না থাকে তাহলে গ্রীষ্মকালে 20 ডিগ্রি করা তো খুব ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে ঠান্ডা জলে চান করা, সেটাও ঘুমের ইমিডিয়েটলি আগে না, অন্তত ঘুমের 2 ঘন্টা আগে ঠান্ডা জলে চান করা, বা পা দুটোকে একটা এতে কোনো বালতির ভেতরে ঠান্ডা জল দিয়ে পা দুটোকে ভিজিয়ে রাখা মিনিট 15। অনেকে আবার সেই জলের মধ্যে নুন দেন, নুন দিয়ে জল তৈরি করে তারপরে পা ভেজান, তারও একটা অন্যরকম হেলথ বেনিফিটস আছে, সেটা ঘুম রিলেটেড না, তাই আজকে সেটা আলোচনা করছি না। বাট যাই হোক, এই ঠান্ডা জলে পা ভিজিয়ে রাখাটাও কিন্তু ঘুমের জন্য একটা খুব ভালো ব্যাপার। তো এই নানান রকম যেগুলো বলছি সেগুলো বিভিন্ন রকম ট্রাই করে দেখা যে কোনটাতে আপনাদের বা আপনার ম্যাক্সিমাম লাভ হচ্ছে এবং সেটাতে স্টিক করা। তো এই ঠান্ডা একটা এনভায়রনমেন্ট তৈরি করা ঘুমের আগে, এটা একটা দেখা গেছে যে এই উপায়ে ঘুম ভালোভাবে আসতে পারে বা ডিপ স্লিপ হওয়া সম্ভব। টেম্পারেচার ছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানুষ অনেক সময়তে বুঝতে পারেন না বা লক্ষ্য করেন না, ভাবে যে কেন আমার ঘুম আসছে না, সবই তো ঠিক আছে, সেটা হচ্ছে বিছানা। তো অনেক সময়তে কি হয়, আমরা একই বিছানায় মাসের পর মাস বছরের পর বছর শুচ্ছি, কিন্তু আমাদের খেয়াল থাকে না যে বিছানার যে তোষক সেটা কিন্তু নতুন সময় যেরকম ছিল বা প্রথম 2-1 বছর যেরকম ছিল সেরকম আর নেই। তো সেই ক্ষেত্রে যেটা দরকার, একটু বিছানাটা তোষকটা ভালো করে দেখুন, অ্যানালাইজ করে, বা আগে যেরকম নতুন ছিল সেরকম কি এখন আছে নাকি চেঞ্জ হয়ে গেছে, একদম সোজা মসৃণ নেই, সেটা উঁচু নিচু হয়ে গেছে বা বিভিন্ন কারণে সেটা বডিতে একটা ডিস্টারবেন্স সৃষ্টি করছে যেটা আপনি বুঝতে পারছেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যেটা করণীয় যে বিছানার তোষক পাল্টানো, নতুন তোষক নিয়ে আসা। আর এর সাথে রিলেটেড আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে বিছানা ভালো মন্দ যাই হোক না কেন, স্লিপিং পজিশন। তো দেখা গেছে আজকালকার দিনের অনেকেরই কিন্তু লিভারে প্রবলেম থাকে, বিশেষ করে যারা একটু মোটাসোটা, যাদের একটু ফ্যাট বেশি আছে শরীরে, তাদের অনেক সময় ফ্যাটি লিভার বা ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো প্রবলেম থাকে, যদি সেটা সিরিয়াস কেস নাও হয়ে থাকে, জাস্ট স্টার্ট হয়েছে ফ্যাটি লিভার সেরকম ক্ষেত্রেও। তো সেই ক্ষেত্রে যেটা করণীয় রিলেটিং টু স্লিপ, সেটা হচ্ছে যে ডান পাশ ফিরে শোয়া। এটার একটা মেডিকেল রিজন আছে, তার কারণ হচ্ছে যে বাঁ পাশ ফিরে শুলে ওই ফ্যাটি লিভারের ওয়েটটা হার্টের ওপর পড়ে। তো যাই হোক, যদি মনে হয় যে আপনার ওজন একটু বেশি, একটু ফ্যাট আছে শরীরে, এক্সট্রা মেদ আছে, তাহলে দেখুন চেষ্টা করে ডান দিক ফিরে শুয়ে
আপনার কোনো লাভ হচ্ছে কিনা। এগুলো যে কোনো জিনিসই একদিনেই তো আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন না, এটা আপনাকে অ্যাটলিস্ট 7 days to 15 days ট্রাই করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিছু চেঞ্জ আসছে কিনা। আরেকটা জিনিস যেটা না বললেই না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, যেটা আগেই মেনশন করেছিলাম। তো খাওয়া দাওয়া তো নর্মাল খাওয়া দাওয়াই হবে, কিন্তু কয়েকটা খাদ্য আছে যেগুলো আমাদের ঘুমের জন্য, ভালো ঘুমের জন্য বিশেষভাবে প্রয়োজন এবং তারা খুব সাহায্য করে। এক হচ্ছে ক্যালসিয়াম, বা যেটা আপনি ছানাতে বা চিজে যেটা পাওয়া সম্ভব। তো রাত্রের দিকে ঘুমোতে যাবার ঘন্টাখানেক আগে একটু যদি চিজ খান, খেয়ে দেখুন তাতে কিছু লাভ হচ্ছে কিনা। সম্ভাবনা রয়েছে যে চিজ বা ছানা খেলে ঘুমের ব্যাপারে আপনারা একটা লাভ অনুভব করবেন। সেকেন্ড হচ্ছে যেটা অনেক বাঙালি পরিবারেই খাওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে দুধ ভাত কলা। তো এটাও খুব প্রমাণিত এবং এটা অনেকের ক্ষেত্রেই রামবাণের মতন কাজ করে ঘুমের ব্যাপারে। সেটা হচ্ছে রাত্রে যদি দুধ ভাত কলা, অবশ্যই তার সাথে মিষ্টি একটু চিনি তো দিতেই হবে, চিনির সাথে যদি ডিনার করা হয় এবং তারপরে ন্যাচারালি 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে শুতে যাওয়া হয়, তাহলেও কিন্তু ডাইরেক্ট বেনিফিট অন স্লিপ। এটা আপনারা করে দেখতে পারেন যে কতটা বেনিফিট হচ্ছে না হচ্ছে। আমি নিজে জানি অনেকের ক্ষেত্রেই যেটা একদম রামবাণের মতন কাজ করেছে। আর থার্ড হচ্ছে যে ভেজিটেবলস অনেক বেশি পরিমাণে খাওয়া, কারণ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিশেষ করে এইসব যে মিনারেলসগুলো, এগুলো ভেজিটেবলসে অনেক বেশি থাকে। গ্রিন ভেজিটেবলস, সবুজ ভেজিটেবলস যেগুলো, এবং ইনফ্যাক্ট স্পিনাচ, এর আগে একটা আমরা ভিডিও করেছিলাম যাতে এই সব ব্যাপারে উল্লেখ করেছিলাম যে কারণ এগুলোর একটা স্ট্রেস রিলেটেড বেনিফিট থাকে, অ্যাংজাইটি, স্ট্রেস, সেই বেনিফিট সেখানে দেয় তারা। যে পালং শাক বা কুমড়োর যে বীজ, পামকিন সিডস, এইগুলো বিশেষভাবে উপযোগী। তো এই সব বিভিন্ন খাবার দাবারগুলো আপনারা ট্রাই করে দেখুন ডিনারে, তাতে কীরকম বেনিফিট পাচ্ছেন। আমি সাজেস্ট করবো যেটা ট্রাই করুন। আর এটা ছাড়া যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা সবাই যেটা মনে করে যে ঘুমের জন্য, ঘুমের ব্যাঘাতে সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি, তাই তো? তো স্ট্রেস বা অ্যাংজাইটির ব্যাপারে তো একটা অন্য ভিডিও করেছিলাম কয়েক সপ্তাহ আগে, এবং সেই লিঙ্কটা নয় আমি দিয়ে দিচ্ছি এই ইউটিউবের ভিডিওর নিচে, দেখুন ডেসক্রিপশনে সেটা পেয়ে যাবেন। সেখানে কয়েকটা এক্সারসাইজও দেখিয়েছিলাম। তো সেইগুলো যদি করেন বা সেইগুলো যদি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে স্ট্রেস বা অ্যাংজাইটিকে কিন্তু আপনারা জয় করতে পারবেন। তো সেইগুলো একটু দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি, সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা, প্রাণায়াম করা, ধ্যান করা, মেডিটেশন করা, এবং অনেক সময়তে কি হয়, রাত্রে শুয়ে শুয়ে মিউজিক শুনতে পারেন হেডফোনস লাগিয়ে, সবাই যাতে ডিস্টার্ব না হয়, বা আস্তে করে স্পিকারে মিউজিক, এমন মিউজিক যেটা শান্তিপূর্বক, যেটা আপনার মনে হয় যে শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে, সেরকম কোনো আস্তে লো ভলিউমে মিউজিক শুনতে পারেন। অনেকে আবার বেনিফিট পান হোয়াইট নয়েজ মিউজিক থেকে, অর্থাৎ যেটাতে কোনো সুর নেই, কোনো গান কথা কিছু নেই, জাস্ট একটা হোয়াইট নয়েজ থাকে। সেটাও কিন্তু ব্রেনকে নাম্ব করতে সাহায্য করে, ব্রেনটাকে সুইচ অফ করতে সাহায্য করে রাত্রিবেলাতে। হোয়াইট নয়েজ বলতে বোঝানোর জন্যে, যেমন ধরুন, আমি জানি না আপনারা এই আগেকার দিনের টিভি যখন সুইচ অফ করে দেওয়া হতো বা চালানো হতো, কিন্তু এই সাদা কালো একটা স্ক্রিনের মধ্যে আসতো, একটা সাউন্ড আসতো যেটার কোনো সুর নেই, একটা নয়েজ। তো সেই যে নয়েজটা, সেটা শুনলেও কিন্তু অনেক সময়তে কেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ব্রেনকে সুইচ অফ করতে সাহায্য করে, হোয়াইট নয়েজ। এবং সার্চ করলে ইউটিউবে বা অন্যান্য জায়গাতে হোয়াইট নয়েজ মিউজিক, হোয়াইট নয়েজ সাউন্ড, তাহলে সেগুলো চলে আসে। তো সেগুলোও চালিয়ে ট্রাই করতে পারেন ঘুমের সময়। আর তাহলে ব্রিদিংয়ের ব্যাপারে বলি। তো ব্রিদিংয়ের ব্যাপারে মেন হচ্ছে যে মানুষ যখন টেনশনে থাকে, যারা একটু অ্যাংজাইটি প্রোন হন, তারা লক্ষ্য করে দেখবেন যে ব্রিদ ইনটা যতটা সময় লাগে, তাদের ব্রিদ আউটটা অনেক কম সময় হয়। ধরুন, নিঃশ্বাস নেবার সময় যদি তারা 3 সেকেন্ড নেন, 1 2 3, ছাড়ার সময় তারা একের মধ্যেই নিঃশ্বাসটা বেরিয়ে গেল। এটা একটা প্রবণতা থাকে তাদের। তো আমাদের যেটা করতে হবে উল্টোটা, আমাদের চেষ্টা করতে হবে ব্রিদিং এক্সারসাইজ করে, সিম্পল এক্সারসাইজ, যাতে করে নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার যে সময়টা, সেটা ইকুয়াল হয়। সেটা 3 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে, যাই হোক না কেন। তো এইটা ঘুমের শোয়ার আগে আর কি, শুয়ে ঘুমানোর আগে এটা যদি মিনিট 2-3 করা যায়,
কন্টিনিউয়াসলি চেষ্টা করা যে ব্রিদিং আউটটাকে কম করা, ব্রিদিং আউটের সময়টা বেশি যাতে করা যায়, এবং এটা সারা দিনেও যদি 2-3 বার করা যায় মনে করে, যে মনে হচ্ছে টেনশন হচ্ছে আমার, একটু ব্রিদিং এক্সারসাইজ করে, একটু ডিপ ব্রিদিং করে নিই, তাহলে বেনিফিটটা হবে, কারণ ব্রিদিংটা তাহলে স্লো হয়ে যাবে। ইনফ্যাক্ট ব্রিদিং ফাস্ট হলে দেখা যায় যে পালস রেটটাও বেড়ে গেছে। শোবার সময় যদি আপনার পালস রেট 70-এর ওপর থাকে তাহলে সেটা প্রবলেম। তো আইডিয়ালি সবার সময়তে পালস রেট 65 মতো থাকা উচিত। এটা বয়সের উপর ডিপেন্ড করে, বাট একটা নর্মাল হেলদি অ্যাডাল্টের জন্য 65-70 বা তার থেকে কম হলেও অসুবিধা নেই। কিন্তু বেশি মানে টেনশন রয়েছে, ব্রিদিংটা নর্মালাইজ নয়, তো সেখানে ঘুমের একটা ব্যাঘাত আসবে। তো সেই ক্ষেত্রে একটা যেরকম অনুলোম বিলোম, অনুলোম বিলোমটা আমি করে দেখিয়ে দিচ্ছি আরেকবার। আপনারা সবাই জানেন এই এক নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, আরেক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া, সময় নিয়ে 3 সেকেন্ড যাবে নিঃশ্বাস ভেতরে, 3 সেকেন্ড নিঃশ্বাস বেরোবে। তো এইভাবে এরকমভাবে অনুলোম বিলোম করা মিনিট 3 শুতে যাবার আগে। আর আরেকটা যেটা করা সেটা হচ্ছে চাইল্ড পোজ যোগ ব্যায়াম একটা, আর আরেকটি যেটা একটুখানি শুয়ে শুয়ে একটু মেডিটেশনের মতন। তো দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই চাইল্ড পোজটা দেখিয়েছি, এটা যোগ ব্যায়াম। এটা করলে এই ব্লাড সার্কুলেশনটা ব্রেনে যায় এবং ঘুম আসতে সুবিধা হবে। এটা রোজ করবেন রাত্রে শোয়ার আগে। তো এইভাবে হাঁটু গেড়ে বসে বিছানাতে অনেকে আবার হাতটা এভাবে পেছনে নিয়ে নেন, কিন্তু এটা সবাই পারবেন না, কারণ এটাতে মাথার উপর জোর আসতে পারে। যদিও মাথার তলায় বালিশ রাখাটা বেটার, এটা আরো সহজ, ইজিয়ার। আমার সামনে হাঁটু দুটো একটা দূরত্ব আছে, মেনটেন করা আছে, কিন্তু পায়ের পাতা দুটো একসাথে টাচ করে আছে। এইভাবে জিনিসটা হচ্ছে, অবশ্য মাথাটা নিচে থাকছে। তো এইভাবে চাইল্ড পোজ, এটা মিনিট 3 থেকে মিনিট 4। তো এটা করলে আপনারা বেনিফিট পাবেন। আর আরেকটা হচ্ছে রিল্যাক্সেশনের একটা পজিশন, এটা শুয়ে করতে হবে বিছানাতেই, এবং এটা অ্যাংজাইটি জন্য খুব ভালো, টেনশন মুক্ত হওয়ার জন্য। পা দুটো উপরে থাকলো, এরকম ভাবে ভাঁজ করে, পেটের উপর দুটো হাতের পাতা, দুটো হাত গেল পেটের উপর। এইবার দুটো পায়ের পাতা একত্র করে এরকম ভাবে এই হাঁটু দুটো আস্তে আস্তে যতটা যাচ্ছে স্ট্রেচ হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে, যেন আগে বলেছিলাম, নিঃশ্বাস নিচ্ছি 4 সেকেন্ড ধরে, আবার নিঃশ্বাস ছাড়ছিও 4 সেকেন্ড ধরে। নিঃশ্বাস নিচ্ছি আস্তে আস্তে, নিঃশ্বাস ছাড়ছি। এবার আমি চিন্তা করব যে আজকে সারাদিনে যা হলো ঘটনা, বিভিন্ন ভালো মন্দ মিলিয়ে, এগুলো সব পাস্ট, অতীত হয়ে গেছে, ঘটনাগুলো ঘটে গেছে। এই নিয়ে চিন্তা করে লাভ নেই, দুশ্চিন্তা করে লাভ নেই, খুব বেশি এক্সাইটেড আনন্দ করেও লাভ নেই, কারণ যা ঘটার ঘটে গেছে, চলে গেছে। তার ছেড়ে দিন, তাদের ধরে রাখবো না।
কে কি ভালো মন্দ বলল সেগুলো মনে ধরে রাখবো না, ছেড়ে দিয়েছি তাদের। এটাও ভাবুন যে আগামী দিনে কালকে ঘুম থেকে উঠে, কালকে নতুন দিন, অনেক ঘটনা ঘটবে, কিন্তু সেগুলো আমরা জানি না, আমি জানি না সেগুলো কি ঘটনা ঘটবে, কোন দিকে যাবে। এগুলো ফিউচার, আগামী দিনে ঘটতে চলেছে। এদের নিয়ে দুশ্চিন্তা করা বা খুব এক্সাইটেড হয়ে যাওয়ারও কোনো কারণ নেই। এগুলোর উপর তো কোনো কন্ট্রোল নেই আমার এখন। এই মুহূর্তে আমার একটাই জিনিস করণীয়, রিল্যাক্স করা, চিন্তামুক্ত হওয়া, আস্তে আস্তে ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাসটাকে অনুভব করা, সারা শরীরটা ভারী হয়ে আসছে, শিথিল হয়ে যাচ্ছে, রিল্যাক্সড হয়ে যাচ্ছে, সেইটাকে অনুভব করা। আস্তে আস্তে পা আবার সোজা করে নেওয়া, দুপা, এবং শবাসন যদি করতে পারা যায় তাহলে শবাসন করা। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আরেকটা বিশেষ উপায় আছে, চিন্তা ভাবনা ঘুমের মধ্যে চলে যাচ্ছে আমার ব্রেন আস্তে আস্তে, বাট এই সময় যদি আমি একটা কাউন্টিং চালু করি নিঃশ্বাসের সাথে সাথে, মনে মনে 2, 3, 4, এগুলো আমি সবই মনে মনে কাউন্ট করছি, ধরে নিন 5। খুব মন দিয়ে কাউন্ট করতে হবে না যে প্রতিটা নিঃশ্বাসই যেন কাউন্টেড হয়, ভুল যাতে না হয়, এইসব দুশ্চিন্তা করবেন না। জাস্ট রিল্যাক্স পেতে কাউন্ট করতে থাকুন। নিঃশ্বাসের সাথে যদি কাউন্টিংটা মিললো, না মিললো তো না মিললো, কিছু যায় আসে না। এরকম ভাবে আস্তে 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 ধীরে 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 আপনিও কাউন্ট করছেন, নিঃশ্বাসও চলছে তার মতো নিজে নিজেই। আস্তে আস্তে দেখবেন কোথায় কখন যেন 50-এর ঘরে নাকি 70-এর ঘরে নাকি 99-তে গিয়ে কখন যেন আপনি ঘুমের মধ্যে তলিয়ে গেলেন, তার আর কোনো হিসেব থাকলো না। এটাই উদ্দেশ্য। এই পার্টিকুলার টেকনিকটা এইভাবেই কাজ করে। তো যাই হোক, আশা করব এইভাবেই বিভিন্ন রকম যেসবগুলো আজকে আমরা আলোচনা করলাম সেইগুলো আপনারা ধারাবাহিকভাবে করলে আপনাদের ইনসোমনিয়া বা ঘুমের প্রবলেম, ঘুমের মধ্যে ব্যাঘাত বা ভালো ঘুম না হওয়া, সকালে উঠে টায়ার্ড ফিল করা, এইসব সমস্যাগুলো চলে যাবে। আর আসলে যদি কোনো ঘুমের সমস্যা না থেকে থাকে, বেকার আপনি যদি চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন যে আমার ঘুম ঠিক হচ্ছে না, তাহলে ইমিডিয়েটলি সেই দুশ্চিন্তা মুক্ত হন। কারণ কোনো নির্দিষ্ট নেই যে 8 ঘন্টা ঘুমোতেই হবে। যদি আপনার কষ্ট হচ্ছে ঘুমের অভাবে, তাহলে আপনি ঘুমের ব্যাপারে চিন্তা ভাবনা করুন, বিভিন্ন রকম যেগুলো কথাবার্তা বললাম সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আর যদি কোনো অসুবিধা না হচ্ছে, নর্মাল সব কিছু চলছে, তাহলে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। ঘুম শরীরের একটা ন্যাচারাল প্রতিক্রিয়া এবং সেটা ন্যাচারালি তাকে হতে দিন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।